লেখাগুলো পড়তে পড়তে অবন্তীর ঠোঁটের কোণে অজান্তেই একটা মিষ্টি হাসি ফুটে উঠল। সে আনমনে বিড়বিড় করে বলে উঠল। পাহাখুল একটা। বলেই সে চমকে উঠল। সে কেন হাসলো? কিন্তু ডায়েরির প্রতিটা শব্দে শুভ্রর যে নির্মল ভালোবাসা আর দুষ্টুমিগুলো ফুটে উঠেছে, তা অবন্তীকে এক নতুন সত্যের মুখোমুখি দাঁড় করিয়ে দিল। সে ডায়েরিটা বুকের উপর রেখে শুয়ে পড়ল। রাত গভীর হচ্ছে। অবন্তী ঘুমের ঘোরে বারবার এপাশ ওপাশ করছে। তার অবচেতন মনে ভেসে উঠছে শুভ্র সেই হাসি মাখা মুখটা। মনে হচ্ছে শুভ্র যেন তার ঘরের দরজায় দাঁড়িয়ে বলছে। অবন্তী আপু, এখনও রাগ করে আছো? এই দেখো, তোমার জন্য চকলেট এনেছি। অবন্তী ঘুমের মাঝে হাত বাড়িয়ে কাউকে যেন ধরতে চাইল, কিন্তু শূন্যতা ছাড়া আর কিছুই পেল না। শুভ্রর অভাবটা এখন তার প্রতিটি নিঃশ্বাসে মিশে যেতে শুরু করেছে। সে বুঝতে পারছে না এই অনুভূতিটা কি কেবলই অনুশোচনা নাকি অন্য কিছু। অবন্তীর ঘুমটা ভাঙল মাঝরাতে। মনের ভিতর এক অদ্ভুত অস্থিরতা। সে উঠে বসে টেবিলের উপর রাখা ল্যাম্পটা জ্বালিয়ে দিল। নীল ডায়েরিটা এখনও তার পাশে পড়ে আছে। তার মনে হলো এই ডায়েরিটা শেষ না করা পর্যন্ত তার শান্তি নেই। প্রতিটা পাতায় শুভ্রর হাতে লেখাগুলো যেন জীবন্ত হয়ে তাকে ডাকছে। আজ অবন্তী আপুর জ্বর। সারাদিন কারোর সাথে কথা বলিনি। আমি চুপচাপ ওর ঘরের জানলার বাইরে দাঁড়িয়েছিলাম। মা যখন ওকে সুজি খাওয়াতে গেল, ওর মুখ ফিরিয়ে নিল। আমার খুব ইচ্ছা করছিল ওর কপালে হাত দিয়ে দেখি জ্বরটা কতটা, কিন্তু ও তো আমাকে ঢুকতে দেবে না। সারা রাত আমি বারান্দায় বসে কাটিয়ে দিলাম। আমার পাগড়িটা কি জানে, ওর একটু শরীর খারাপ হলেও আমার পৃথিবীটা থমকে যায়। অবন্তী পড়তে পড়তে থামলো। সেই দিনের কথা ওর মনে আছে। ও জানতো না শুভ্র সারা রাত বারান্দায় জেগেছিল। ওর চোখের কোণে এক বিন্দু জল চিকচিক করে উঠল, কিন্তু পরক্ষণেই ও সেটা মুছে ফেলল। মনের ভিতর সেই জেদটা এখনো পাথরের মতো শক্ত। অবন্তী বিড়বিড় করে বলল। এত দরদ দেখানোর কি ছিল? বললেই তো পারতিস। আজ আমি ওকে খুব বকা দিয়েছি। ও যখন পাশের বাড়ির ওই ছেলেটার সাথে হাসি মুখে কথা বলছিল, আমার বুকটা ফেটে যাচ্ছিল। কেন ও বোঝে না যে ওর ওই হাসিটা শুধু আমার প্রাপ্য? যদিও না ও আমাকে ধমক দিয়ে ঘর থেকে বের করিয়ে দিয়েছে, তবুও আমি জানি একদিনও বুঝবে আমার এই হিংসেটা আসল কতটা গভীর ভালোবাসা। ডায়েরির পাতাগুলো যতই এগোচ্ছে, অবন্তী ততই এক অন্য শুভ্রকে আবিষ্কার করছে। সে শুধু একগুঁয়ে আর ঘাড় তারা ছেলে নয়, তার ভিতরে একটা বিশাল আবেগের সমুদ্র ছিল, যা অবন্তী কোনো দিন দেখার চেষ্টা করেনি। পরদিন সকালে শুভ্রর অফিস। নেহা আজ একটু আগেই চলে এসেছে। সে শুভ্রর ডেস্কে বসে গুনগুন করে গান গাইছিল। শুভ্র ঢুকতেই নেহা লাফিয়ে উঠল। গুড মর্নিং মিস্টার আর্লি বার্ড। আজ আপনার জন্য একটা সারপ্রাইজ আছে। শুভ্র ব্যাগটা রেখে বলল। এবার কি সারপ্রাইজ নেহা? আজ আবার আমার জন্য কি এনেছেন? নেহা চোখ টিপে বলল। না না, আজ আমরা অফিসের লাঞ্চ ব্রেকে একটা নতুন জায়গায় যাব। আমি শুনেছি ওই ক্যাফেটার কফি নাকি একদম জাদুকরি। আপনার এই গম্ভীর মুখটা ফ্রেশ করার জন্য ওটাই সেরা ওষুধ। শুভ্র নেহার এই চঞ্চলতা দেখে না হেসে পারল না। সে কাজ শুরু করলো, কিন্তু মনের এক কোণে বারবার কাল রাতের কথা মনে পড়ছিল। বাবা মায়ের সাথে কথা বলে মনটা হালকা হলেও অবন্তীর সাথে কথা না বলাটা যেন তাকে এক অদ্ভুত স্বস্তি দিচ্ছে। সে আর কোনোদিন ওই বাড়ির কারো জন্য নিজেকে ছোট হতে দেবে না। কাজের ফাঁকে নেহা হঠাৎ জিজ্ঞেস করলো। আচ্ছা শুভ্র, আপনাকে কখনো কেউ বলেনি যে আপনি হাসলে আপনাকে অনেক কিউট লাগে? কেন সব সময় এমন মুখ ভার করে থাকেন বলুন তো? শুভ্র কলমটা রেখে নেহার দিকে তাকালো। আসলে জীবনটা সবসময় হাসার মতোই সুযোগ দেয় না নেহা। অনেক সময় মানুষ নিজের সবচেয়ে কাছের মানুষের কাছে সবচেয়ে বেশি অপমানিত হয়। নেহা শুভ্রর হাতের উপর আলতো করে হাত রাখলো। তার চঞ্চল চোখ দুটো মুহূর্তের জন্য শান্ত হলো। নেহা নরম গলায় বলল। আমি জানি না আপনার জীবনে কি এমন ঘটেছে। আমি আপনাকে একটা কথাই বলতে চাই। অতীতকে আঁকড়ে ধরে রাখলে বর্তমানটা নষ্ট হয়ে যায় শুভ্র। আপনার সামনে একটা সুন্দর ভবিষ্যৎ অপেক্ষা করছে। কেন পুরনো কাসুন্দি ঘাঁটছেন? এই যে আমি আছি না আপনাকে হাসানোর জন্য, এটাই যথেষ্ট নয়? শুভ্র নেহার চোখের দিকে তাকিয়ে এক মুহূর্তের জন্য থমকে গেল।
নেহার এই সহজ স্বীকারোক্তি আর বন্ধুত্বের হাত যেন তাকে এক নতুন পথ দেখাচ্ছে। শুভ্র মৃদু হেসে বলল, হ্যাঁ নেহা, আপনি ঠিকই বলেছেন। এখন থেকে শুধু কাজের কথা আর আপনার এই পাগলামি, এটাই আমার জীবন। ওদিকে বাড়িতে অবন্তী তখনও ডায়েরির শেষ দিকের পাতাগুলো পড়ছে। সে এখনও সেই দাম্ভিক অবন্তী আছে। তার মনে হচ্ছে শুভ্র এসব লিখে তাকে ইমপ্রেস করতে চেয়েছিল, কিন্তু ডায়েরির একদম শেষ পাতায় এসে সে আটকে গেল। সেখানে বড় বড় অক্ষরে লেখা, যদি কোনোদিনও আমি তোমার জীবন থেকে হারিয়ে যাই অবন্তী, তবে মনে রেখো আমি তোমাকে ভালোবেসে কোনো অপরাধ করিনি। অপরাধ ছিল আমার সেই অধিকারে, যা আমি তোমার উপর খাটাতে চেয়েছিলাম। কিন্তু ভালোবাসা কি তার অধিকার মেনে চলে? হয়তো আমাদের দূরত্বটাই আমাদের শেষ গন্তব্য। অবন্তী ডায়েরিটা ধপ করে বন্ধ করে দিল। তার চোখ দুটো লাল হয়ে আছে। সে রাগে না অভিমানে কাঁদছে তা সে নিজেও জানে না। তার মনে হচ্ছে শুভ্র ওকে এভাবে একা ফেলে রেখে গিয়ে ওর উপর প্রতিশোধ নিচ্ছে। অবন্তী আয়নার সামনে গিয়ে দাঁড়ালো, নিজের প্রতিচ্ছবির দিকে তাকিয়ে বলল, আমি কেন কাঁদছি? তবে আমিও কি শুভ্রকে অজান্তে ভালোবেসে ফেলেছি? আমি কোন দোটানায় জড়িয়ে পড়েছি? শুভ্র এখন তার বাস্তব জীবনে নেহার চঞ্চলতার মাঝে নিজেকে গুছিয়ে নিতে শুরু করেছে। অবন্তীর এই একাকিত্ব আর শুভ্রর নতুন শুরুর এই লড়াইটা কোন দিকে যায় সেটাই এখন দেখার। এদিকে শুভ্র আর নেহা অফিসের কাছে সেই ক্যাফেতে গিয়ে বসলো। ক্যাফেটা বেশ ছিমছাম, মৃদু গান বাজছে আর কফির মোমো গন্ধে চারপাশটা এক অদ্ভুত আবেশে ভরা। নেহা মেনু কার্ডটা হাতে নিয়ে শুভ্রর দিকে তাকিয়ে চোখ টিপল। শুনুন মিস্টার সায়েন্টিস্ট, এখানে কিন্তু শুধু কফি খেলে হবে না। এদের চিজ কেকটা ট্রাই না করলে আপনার জীবনটাই বৃথা। শুভ্র হেসেই ফেলল। নেহার এই স্বতঃস্ফূর্ত চঞ্চলতা তাকে এক অদ্ভুত স্বস্তি দেয়। শুভ্র বলল, আপনি যা বলবেন তাই হবে। আজ আমি শুধু আপনার কথা মেনে চলবো। নেহা একটু অবাক হবার ভান করে বলল, তাই নাকি? এত ভালো মানুষ হয়ে গেলেন কবে থেকে? নাকি ক্যাফেতে আসার খুশিতে এত পরিবর্তন? শুভ্র জানালার বাইরের ব্যস্ত রাস্তার দিকে তাকিয়ে একটু ম্লান হাসল। আসলে সবসময় তো নিজের জেদ নিয়েই চলেছি নেহা। এখন মনে হচ্ছে অন্যের কথা শুনে চলার আনন্দ আছে। অন্তত নিজের উপর থেকে সব ভার নেমে যায়। নেহা শুভ্রর চোখের দিকে সরাসরি তাকিয়ে গম্ভীর গলায় বলল, শুভ্র, আমি বুঝতে পারছি আপনার মনে অনেক ঝড় বয়ে গেছে, কিন্তু বিশ্বাস করুন, এই ক্যাফে থেকে বের হওয়ার সময় আপনি সেই পুরনো শুভ্রকে একদম ফেলে রেখে যাবেন। এখানে শুধু আজকের আমরা দুজনেই থাকবো। শুভ্রর মনে হলো নেহা যেন তার মনের ভিতরের ক্ষতগুলো এক নিমেষে পড়ে ফেলেছে। অবন্তীর সেই কঠিন কথাগুলো আর বাবা মায়ের সামনে অপমানিত হওয়া, সবই যেন এক কফির ধোঁয়ার মতো মিলিয়ে যাচ্ছে। নেহা চঞ্চল হাত নেড়ে ওয়েটারকে অর্ডার দিল আর তারপর আবার তার যোগ শুরু করলো। শুভ্র অবাক হয়ে দেখছিল। নেহার হাসির মধ্যে কোনো কপটতা নেই, কোনো অহংকার নেই। অন্যদিকে বাড়িতে অবন্তীর অস্থিরতা যেন বেড়েই চলেছে। সে ডায়েরিটা শেষ করার পর থেকে আর কোনো কাজে মন দিতে পারছে না। ড্রয়িং রুমে গিয়ে দেখলো বাবা আর মা চা খাচ্ছেন। বড় চাচি দীর্ঘশ্বাস ফেলে বললেন, শুনেছি শুভ্রর বাসাটা নাকি খুব ছোট, একা থাকে ছেলেটা। কে ওকে রান্না করে খাওয়ায় কে জানে। রাবেয়া তো সারাদিন কান্নাকাটি করছে। অবন্তী পাশ থেকে তাচ্ছিল্যের সুরে বলল, মা, ও তো বড় হয়েছে, নিজের ভালো মন্দ ও নিজেই বোঝে। তোমাদের এত দরদ দেখানোর কিছু নেই। বড় চাচা চশমাটা টেবিলের উপর রাখলেন। তার কণ্ঠস্বর আজ একটু বেশি ভারী। দরদ নয় অবন্তী, ওটা ভালোবাসা। তুই হয়তো সেটা বুঝবি না, কারণ তোর কাছে তোর অহংকারটাই সব। শুভ্রর মতো একটা ছেলে যে তোকে কতটা আগলে রাখতো, সেটা তুই তখনই বুঝবি যখন অন্য কেউ শুভ্রকে তোর থেকে চিরদিনের জন্য ছিনিয়ে নিয়ে যাবে। অবন্তী কোনো উত্তর না দিয়ে নিজের ঘরে চলে গেল। কিন্তু অবন্তীর মনে একটা প্রশ্ন বারবার ঘুরপাক খাচ্ছে। শুভ্র কি সত্যি অবন্তীকে ভুলে গেছে? ও কি একবারও ফোন করবে না? অবন্তী নিজের ফোনের কন্ট্যাক্ট লিস্ট খুলে শুভ্রর নাম্বারের উপর আঙুল রাখলো। কল করার খুব ইচ্ছে হলো, কিন্তু তার অহংকার তাকে বাধা দিল। না, ও কেন ফোন করবে না? আমি বড়, ও ছোট। আমি কেন আগে ফোন করব?
তখনই হঠাৎ অবন্তীর মনে পড়ল মীরার কথা। মীরা হয়তো জানে শুভ্র কেমন আছে। সে চুপি চুপি মীরার ঘরে গেল। মীরা বিছানায় শুয়ে বই পড়ছিল। অবন্তীকে দেখে মীরা না দেখার ভান করে মুখ ঘুরিয়ে নিল, আবার বই পড়তে শুরু করলো। মীরা, শুভ্র কি তোকে ফোন করেছিল? অবন্তী সহজ হওয়ার চেষ্টা করে জিজ্ঞেস করলো। মীরা নির্লিপ্ত গলায় বলল, হ্যাঁ, ভাইয়া তো রোজ আমাকে ফোন করে, বাবা মায়ের খোঁজ নেয়, আমার সাথেও অনেক গল্প করে। অবন্তী একটু ইতস্তত করে বলল, ও কি ও কি আমার কথা কিছু জিজ্ঞেস করেছে? মীরা উঠে বসলো, তার চোখে এক বিদ্রূপের হাসি। কেন করবে আপু? ভাইয়া এখন ওর অফিসে খুব বিজি। শুনলাম ওর এক কলিগ নেহা না কে যেন আছে, ওর সাথে ভাইয়া নাকি খুব ভালো সময় কাটাচ্ছে। আজকেও নাকি তারা লাঞ্চে একসাথে ক্যাফেতে গেছে। নেহা নামটা শুনেই অবন্তীর বুকের ভিতরে কেমন যেন একটা মোচড় দিল। একটা অজানা হিংসে তাকে গ্রাস করতে শুরু করলো। শুভ্র আর কারোর সাথে হাসাহাসি করছে, অন্য কারোর সাথে কফি খাচ্ছে। অবন্তীর আগে গজগজ করতে করতে নিজের রুমে ফিরে এলো। তার মনে হচ্ছে কেউ তার ব্যক্তিগত সম্পত্তি চুরি করে নিয়ে যাচ্ছে, অথচ সে নিজেই শুভ্রকে নিজের জীবন থেকে ছুঁড়ে ফেলে দিয়েছিল। সে ডায়েরিটা আবার হাতে নিল। বাকি পাতাগুলো তাকে এখন পড়তেই হবে। শুভ্রর প্রতিটি স্মৃতি এখন তার কাছে অসহ্য মনে হলেও সে নিজেকে থামাতে পারছে না। শুভ্রর এই নতুন বন্ধুত্বের খবর অবন্তীর সেই পাথরের মতো অহংকারে ফাটল ধরাতে শুরু করেছে। সে জানতো না অবহেলার চেয়েও বড় কোনো শাস্তি থাকতে পারে, আর তা হলো কাউকে ভুলে গিয়ে সুখে থাকা। অবন্তী ডায়েরির পাতাগুলো উল্টাতে উল্টাতে এমন এক জায়গায় এসে থামল যেখানে শুভ্র তার ভবিষ্যতে একটা কাল্পনিক ছবি এঁকেছিল। জানি না কোনোদিনও অবন্তী আপু আমার হবে কিনা, তবে যদি হয় আমি ওকে নিজের নীলগিরি পাহাড়ের ওপরে একটা ছোট্ট কটেজে থাকবো। ও সকাল ঘুম থেকে উঠে যখন কফি চাইবে, আমি তখন ওর এলোমেলো চুলগুলো ঠিক করে দিয়ে বলবো, আগে এত চিলতে হাসি দাও, তারপর কফি। ও হয়তো বারবারের মতোই বিরক্ত হবে, কিন্তু আমি জানি ওর এই বিরক্তির আড়ালে একটু অদ্ভুত মায়া লুকিয়ে আছে। অবন্তী ডায়েরিটা ধপ করে বন্ধ করে দিল। তার বুকটা ধড়ফড় করছে। নীলগিরি, কটেজ, কফি, এই সাধারণ স্বপ্নগুলো শুভ্র তাকে নিয়ে দেখত, অথচ সে মানুষটাকে দিনের পর দিন অবজ্ঞা অবহেলা করে বাড়ি থেকে বের করে দিতে বাধ্য করেছে। অবন্তীর চোখে পানি চলে এলো, কিন্তু সে দ্রুত মুছে ফেলল। নিজেকে সামলে নিয়ে সে বিড়বিড় করলো, না, ও আমার ছোট ভাই। ওর এই ভাবনাগুলো ভুল ছিল। ও যা করেছে তা ক্ষমার অযোগ্য। কিন্তু মনের এক কোণে নেহা নামটা বিঁধছে। কে নেহা? শুভ্র কি সত্যি ওকে নিয়ে নীলগিরি যাওয়ার স্বপ্ন এখন নেহাকে নিয়ে দেখবে? অফিসের ক্যাফেতে শুভ্র আর নেহার আড্ডা তখন তুঙ্গে। নেহা তার চিজ কেকের শেষ টুকরোটা মুখে দিয়ে শুভ্রর দিকে তাকালো। আচ্ছা শুভ্র, আপনার বাড়িতে কে কে আছে? একদিন আমায় নিয়ে যাবেন না আপনার বাসায়? আমি কিন্তু খুব ভালো আড্ডা জমাতে পারি, আপনার মা বাবা বোর হবে না একদম। শুভ্রর হাসি মাখা মুখটা এক মুহূর্তের জন্য ম্লান হয়ে গেল। বাড়ির কথা মনে পড়তেই অবন্তীর সেই চিৎকার আর বাবার হাতের চর মনে পড়ে। সে একটু সময় নিয়ে বলল, বাড়িতে মা বাবা আর ছোট বোন আছে, তবে এখনই সেখানে যাওয়ার মতো পরিস্থিতি নেই নেহা। আমি আসলে ওইখান থেকে একটু দূরেই থাকতে চাইছি। নেহা শুভ্রর মনের মেঘটা বুঝতে পারল। সে আর জোর করল না, চঞ্চল স্বরে বলল, ঠিক আছে ঠিক আছে, যখন আপনার ইচ্ছা তখন নিয়ে যাবেন। তার আগে চলুন আজ আপনাকে অফিসের ছাদে নিয়ে যাই, ওখান থেকে সূর্যাস্তটা দারুণ দেখায়। শুভ্র উঠল। নেহার সাথে হাঁটতে হাঁটতে তার মনে হলো জীবনটা আসলে কত সহজ হতে পারত যদি সে আগে থেকেই এই বন্ধুত্বের মর্ম বুঝত। অবন্তীর পেছনে 7টা বছর নষ্ট না করে যদি সে নিজের ক্যারিয়ার আর এই প্রাণবন্ত মানুষগুলোর দিকে তাকাতো। সন্ধ্যাবেলা শুভ্র ফ্ল্যাটে ফিরে দেখল তার মা আবার ফোন করেছেন। শুভ্র ফোনটা ধরতেই ওপাশ থেকে রাবিয়া বেগমের আকুল কণ্ঠ শোনা গেল। শুভ্র, তুই কি কাল একবার আসতে পারবি বাবা? তোর বড় চাচা খুব অসুস্থ বোধ করছেন, প্রেশারটা অনেকটা বেড়ে গেছে, ওনার মনটা খুব খারাপ, বারবার তোর কথা বলছেন। শুভ্রর বুকটা ছ্যাদ করে উঠল।
বড় চাচা তাকে নিজের ছেলের মতো আগলে রেখেছেন সবসময়। অবন্তীর ব্যবহারের জন্য তিনি দায়ী নন। শুভ্র বলল, কি হয়েছে চাচার? ডাক্তার দেখিয়েছেন? হ্যাঁ, ডাক্তার এসে দেখে গেছেন, ওষুধ দিয়েছেন। উনি বলেছেন শুভ্রকে একবার খবর দে, ও না আসলে আমার শরীর ঠিক হবে না। আসবি না বাবা? শুভ্র দোটানায় পড়ে গেল। সে জানে ওই বাড়িতে যাওয়া মানেই আবার অবন্তীর মুখোমুখি হওয়া, আবার সেই বিষাক্ত চাহনি আর ঘৃণা। কিন্তু বড় চাচার অসুস্থতার খবর শুনে সে স্থির থাকতে পারল না। সে ধীর গলায় বলল,